আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের বউবাজার এলাকার ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার। পরিবারের সদস্যদের হত্যার পর গৃহকর্তা শিপলুর আত্মহত্যা। ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশে ডাক জামায়াতের। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বক্সে আনার চেষ্টা চলছে ইসলামী আন্দোলন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, ভোট জালচালের মাস্টার প্ল্যান, অভিযোগ রিজভির। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে বিপদগ্রস্ত হবে দেশ, আমির খসরু। এবং গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচনে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় ছিল ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাংবাদিক মাহমুদুর রহমান। মঙ্গলবার সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ শহরে বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ঋণের চাপে মানসিক বিকারগ্রস্ত হয়ে গৃহকর্তা শিপলু ও তার স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত স্বজনরা জানান, বাবুরাইলের স্থানীয় সম্মিলিত সঞ্চয় তহবিল নামের সমবায় সমিতির ম্যানেজার ছিলেন হাবিবুল্লাহ শিপলু। প্রায় 3 বছর আগে ওই সমিতির মালিকপক্ষ পালিয়ে গেলে এলাকাবাসী ও ব্যবসায়ীদের ঋণের চাপে পড়েন। দিন দিন ঋণ বাড়তে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন শিপলু। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল। করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানাজা শুরু করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। চলতি বছরের 12 ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এই কমিশনের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উচ্চ ও নিম্নকক্ষের ভোটে পিআর পদ্ধতি চালু করা সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ইসলামী। দুপুরে দলের মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চায় তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। সরকার দাবি না মানলে সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় সংসদে উচ্চ ও নিম্নকক্ষে ভোটে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান জামায়াতের নায়েবে আমির। ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি
উদাত্ত আহ্বান জানাচ্ছি। দাবিগুলো নির্বাচনের আগেই পূরণ করতে হবে। যৌক্তিক দাবি মানলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। বলেছি যে মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে এক বাক্সে ভোট আনার ব্যাপারে ইসলামী দলগুলো অনেকটা কাছাকাছি জায়গায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানী পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নে আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন রেজাউল করিম। তিনি আরো বলেন, সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা পুরানো বন্দোবস্তে ফিরে যাবার ইঙ্গিত। পরে বিকেলে জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে রেজাউল করিম পিলখানার হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমাদের অবস্থান কোন দলের বিরুদ্ধে না, বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান। জুলাই সনদ বাস্তবায়নের সংকট তৈরি হয়েছে, তাই এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। জুলাই সনদের ভিত্তিতেই সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে বাংলাদেশি গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এই সময় দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, জাতীয় নির্বাচনে শুধু উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতি চেয়েছে এনসিপি। হবে কিনা তা নিয়ে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি বনদের ভিত্তিতে আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চ কক্ষের ক্ষেত্রে চেয়েছি। অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব। গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ। পিআর পদ্ধতির দাবি নির্বাচন বানচালের সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করতে কিছু দল এই দাবি করছে। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব শ্রেণীর মানুষকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির লক্ষ্য। পরে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করতে হবে, এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বলেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ বিভক্তির মাধ্যমে বিলম্ব করেছে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেফাজতে ইসলামের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারী ক্যান্সারে আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিলে কিছু দল পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করছে। আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য, রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারোর জন্যই
মঙ্গলদায়ক হবে না, কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে, ইসলামী রাজনৈতিক দলটি। তারা বলছেন পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। কারো ভুল সিদ্ধান্তে স্বৈরাচার ফিরে এলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানসুর। এ সময় দেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন 2025 নিয়ে আলোচনা হয়। শিল্প কারখানার স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতায় সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিল্প মালিকরা। বৈঠকে শিল্প রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন জামায়াতের আমির। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, 24শে গণঅভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, আগামীতে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই নেতৃত্ব দেবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে জানান ড. ইউনূস। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় 12 জন তরুণকে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সীমিত সম্পদ দিয়ে নিরলস কাজ করছে তরুণরা। জুলাই আহত ও শহীদ পরিবারের 12,877 জন যুবককে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। ঐক্যবদ্ধভাবে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, মেধা ও সৃজনশীলতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, তরুণদের সাহসী নেতৃত্ব প্রদান ও দেশের জন্য নতুন কিছু করার অনুপ্রেরণা বলে জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তোমরা আরো সাহসী হও, আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় প্রকৌশলীদের বেতন মাসে 25 লাখ টাকা আর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের 1 লাখ টাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের সত্যতা পেয়েছে দুদক। বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওই বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডারে অনিয়ম, অবৈধভাবে মালামাল বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে কমিশন। দুদক কার্যালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির অধীনে নির্মিত হয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু সেখানে জনবল নিয়োগে বন্ধুত্বের পরিচয় দেয়নি ইন্ডিয়া।
প্রকৌশলী থেকে শুরু করে কর্মকর্তা পর্যায়ে ভারতের ৫১ জন কাজ করছেন, যাদের মাসিক বেতন ২৫ লাখ টাকা করে। একই পদে কাজ করছেন বাংলাদেশের ২৩০ জন, তাদের মাসিক বেতন ১ লাখ টাকা করে। এ বৈষম্য দূর করতে গত জুনে হাইকোর্টে রিট করলে রুল জারি করেন বিচারক। এরপর রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালায় দুদক। জনবল নিয়োগে অনিয়মসহ বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। এবার সেগুলোর অনুসন্ধানের সিদ্ধান্ত নিল কমিশন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ছাগল কাণ্ডে গ্রেফতার এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানকে একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমকন গ্রুপ কর্তৃক গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টিতে আনার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটে ডাকা 3 দিনের হরতাল একদিন পালনের পর প্রত্যাহার করা হয়েছে। জেলা পূজা উদযাপন কমিটির অনুরোধে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরতাল প্রত্যাহার করেন ঐক্যজোট নেতারা। তবে তারা জানিয়েছে হরতালের বাকি 2 দিন জেলা নির্বাচন অফিস সহ উপজেলাগুলো ঘেরাও করে রাখবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। হরতালের কারণে সোমবার সকাল থেকে বাগেরহাটের 16টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের সামনে অবস্থান নিলে প্রধান ফটক বন্ধ হয়ে যায়, ফলে কার্যত অচল হয়ে পড়ে এসব দপ্তর। তবে জরুরি সেবার পরিবহন হরতালের বাইরে ছিল। এবার জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন 3 মন্ত্রী। কাঠমান্ডু পোস্টে জানিয়েছে দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাবেক অর্থ সচিব রমেশ্বর খনাল অর্থমন্ত্রী, আইনজীবী ওম প্রকাশ আরজাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান্স ঘিসিং জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন। খবরে আরও বলা হয়, কার্কির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় থাকবে সর্বোচ্চ 15 জন। কার্কির এক উপদেষ্টা জানান, নেপালে বর্তমান অবস্থা স্বাভাবিক করা, ব্যবসায়িক মহল সহ বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জনগণকে কিছুটা স্বস্তি দিতে সততা ও দক্ষতার প্রমাণিত ব্যক্তিদেরই বেছে নেওয়া হবে মন্ত্রিসভায়। এদিকে কোনো ধরনের পরামর্শ না করে 3 মন্ত্রীকে শপথ পাঠ করানোয় অসন্তোষ দেখা দিয়েছে জেনজি প্রতিনিধিদের মধ্যে। এর আগে গত সপ্তাহে নেপালে জেনজি আন্দোলনে বিক্ষোভ সংঘর্ষে নিহত হন 72 জন। সরকারি ও বেসরকারি স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি রুপি। এবার খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপে এই গ্রুপের ম্যাচে ওমানকে 42 রানে হারিয়ে সুপার 4 খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে আমিরাতের আলিশান সারাফু এবং মোহাম্মদ ওয়াসিম 88 রান যোগ করে দারুণ সূচনা করেন। 38 বলে 51 রানের চমৎকার ইনিংস খেলেন সারাফু। শেষ পর্যন্ত 5 উইকেট 172 রানে থামে আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ 69 রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। জবাবে 173 রানের টার্গেটে নেমে 50 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওমান। শেষ পর্যন্ত 130 রানে অল আউট হয় তারা। আমিরাতের বোলার জুনায়েদ সিদ্দিক 23 রানে 4 উইকেট নিয়ে ওমানের ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নারায়ণগঞ্জের বউবাজার এলাকার ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার। পরিবারের সদস্যদের হত্যার পর গৃহকর্তা শিপলুর আত্মহত্যা। ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশে ডাক জামায়াতের। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার চেষ্টা চলছে বলছে ইসলামী আন্দোলন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, ভোট বানচালের মাস্টার প্ল্যান, অভিযোগ রিজভির। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে বিপদগ্রস্ত হবে দেশ, আমির খসরু। এবং
এবং গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচনে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় ছিল ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাংবাদিক মাহমুদুর রহমান। মঙ্গলবার সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।